আসসালামু আলাইকুম। কিছুক্ষণ আগে আমি একটি ভিডিও বানাচ্ছিলাম, যার শিরোনাম ছিল 15ই আগস্টকে সামনে রেখে আওয়ামী লীগের পরিকল্পনা এবং বিএনপির প্রস্তুতি। কিন্তু বিদ্যুৎ বিভ্রাটের কারণে আমি পুরা ভিডিওটি শেষ করতে পারিনি। আমি তার দ্বিতীয় অংশ এখন কথা বলছি। আমি অনেক সাধারণ মানুষের কাছে, যারা চায়ের দোকানে বসে টেলিভিশন দেখে এবং বিশেষ করে কিছুটা সচেতন, যারা সংসদের আলাপ আলোচনা দেখেন, আমি সেই সব চায়ের দোকানে গিয়ে তাদেরকে সংসদের অধিবেশন চলাকালীন বা তাদের শ্রোতা হিসাবে থাকা অবস্থায় তাদের কাছ থেকে জানতে চেয়েছি সংসদ কেমন লাগে বা সংসদের যে আলাপ আলোচনাগুলো হচ্ছে এগুলো আপনাদের দৃষ্টিতে কেমন মনে হচ্ছে। 100 জনের ভিতরে অন্তত 80 জনের উত্তর ছিল দুই রকম। একটি হলো, সংসদের দিকে তাকাইলে মনে হয় আওয়ামী লীগের প্রতিনিধিত্ব আছে এই সংসদে। আর এক অংশের জবাব ছিল যে খালি চোখে তাকাইলে দেখা যায় 3টি সাপ সংসদে বসে আছে। এই 3জন আওয়ামী লীগের প্রতিনিধিত্ব কারা বা 3টি সাপ কারা, তারা নির্দ্বিধায় বলেছেন হাসান মাহমুদ টুকু, ববি হাজ্জাজ, আন্দালিব রহমান পার্থ। হাসান মাহমুদ টুকু অত্যন্ত বিরাগভাজন হয়ে পড়েছেন বাঙালিদের কাছে। উনি একটি কথা বলে, স্পিকার হাফিজ সাহেব যখন তাকে মোহাম্মদ ইকবাল হাসান টুকু বলেছিলেন, তখন তিনি দাঁড়িয়ে অত্যন্ত দাম্ভিকতার সাথে গাম্ভীর্যতাপূর্ণভাবে বলেছিলেন, মাননীয় স্পিকার, আমার নামের আগে মোহাম্মদ নেই। তার থেকে বেশি তিনি যতটুকুন কি বলবো, এটা হিংসাত্মক বা ঘৃণা ভরে এই মোহাম্মদকে শব্দকে প্রত্যাখ্যান করেছেন। বিদ্যুৎ গতিতে সারা দেশে তার উপরে মুসলিম বিদ্বেষ যেভাবে গজিয়ে উঠেছিল বা গর্জে উঠেছিল, আমি বিভ্রান্তির ভিতরে ছিলাম। তাকে হয়তো জনগণ পাবলিক প্লেসে পেলে মব সৃষ্টি যেন না হয়ে পড়ে। বাংলার মাটিতে দাঁড়িয়ে তিনি যে মুসলিমের নাম পরিচিতির জন্য প্রথম যে শব্দটি ব্যবহার হয়, সেই শব্দটিকে তিনি যেভাবে ইগনোর করেছেন, সেটি মুসলিম বিদ্বেষীদের কাছে বা মুসলিম ঘরোয়ানা বা মুসলিমের ইসলামের প্রতি দুর্বল মানুষের কাছে অত্যন্ত ঘৃণা ভরে তিনি প্রত্যাখ্যাত হয়েছেন। কিন্তু কাকতালীয়ভাবে ববি হাজ্জাজ বা আন্দালিব রহমান পার্থর কারণ নামের আগেই মোহাম্মদ নেই। ঠিক সেই জায়গাতে দাঁড়িয়েই কারোর মুখে কোনো দাড়ি মোছো নেই। অর্থাৎ তারা যে মুসলমান তার নামে বা তাদের শারীরিক যে দৃষ্টি গুছীভূত হয় দাড়ি বা মোছ বা মুসলিম, যে ইকবাল হাসান মাহমুদ তো যে পোশাক পরেন খ্রিস্টান ইহুদিদের মতো, ববি হাজ্জাজ পাঞ্জাবি পরলেও পার্থরা বিলাসিতাময় পাঞ্জাবি পরে, অর্থাৎ সেগুলো হিন্দু ঠাকুরদের বেশের পাঞ্জাবি পরে, আপনারা লক্ষ্য করে দেখবেন। তো এই 3জন মানুষ সরাসরি আওয়ামী লীগের অত্যন্ত ঘনিষ্ঠজন, একেবারে ক্লোজ আত্মীয়। এরা এই সংসদে বসে আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করছে, যেমন সাধারণ মানুষের আবেগ নিয়ে যেমন খেলছে, ঠিক তেমনি বিএনপির কর্মকাণ্ড, উন্নয়ন, পরিকল্পনা, অনেকটি রাজনৈতিক দলের অনেক গোপন বিষয় থাকে, গোপনীয়তা থাকে, তাদের কর্মধারা, ভবিষ্যৎ কর্মনীতি, কর্মসূচি, সমস্ত কিছুতেই 3জন লোকের একেবারে দিব্য চক্ষুসারে। একজন তো প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, তাও শিক্ষার মতো জায়গায় তাকে দিয়ে রাখা হয়েছে। এরা সরকারের খুঁটিনাটি সমস্ত গোপন তথ্য অনায়াসে করায়ত্ত করে, এবং এরা যে বিএনপির কাছে হস্তান্তর করছে না, বা বিএনপির যে কোনো মনস্কামনা বা বিএনপির গোপন যে অপারেশন উদ্দেশ্য তাদের মুখ দিয়ে আনছে না সংসদে, এমন কি নিশ্চয়তা আছে? পার্থ যে উদ্ধতপূর্ণ কথাবার্তা, এগুলো তার যে দলীয় অবস্থান, তাতে কি বোঝা যায় যে ওই দল নিয়ে তিনি একটি দাপুটে সংসদ সদস্য? তার দলের থেকে অনেক ভালো ভালো উন্নত বড় বড় দল রয়ে গেছে, নুরুল হক নূরের, জোনায়েদদের, তারা কিন্তু অতটা দাম্ভিকতা দেখাতে পারছেন না। অর্থাৎ এই পার্থর পিছনে বড় শক্তি আওয়ামী লীগ, এবং
আওয়ামী লীগের যে একটি হাত তার মাথার উপরে আছে এবং তার মাথার উপরে হাত দিয়েই প্রতীকী হাত পুরো সংসদকে দখল করে রেখেছে, এটি বলার আর কোনো অবকাশ রাখে না। কিন্তু এরা যে সরকারের ভিতরে বসে সুযোগ সুবিধা নেবে এবং সরকারের বিরুদ্ধে যে কোনো ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হবে, অংশীদারিত্ব হবে, আর্থিকভাবে হবে, মানসিকভাবে হবে, বা যোগাযোগ রেখে আওয়ামী লীগদেরকে নির্ভয় প্রদান করছে না, এমনও কোনো নিশ্চয়তা নেই। আমি যেটা দিয়ে শুরু করেছিলাম যে 15ই আগস্টকে সামনে রেখে আওয়ামী লীগের পরিকল্পনা এবং বিএনপির প্রস্তুতি, আওয়ামী লীগকে নিয়ে আমাদের গবেষণা করতেই হবে। কেন একটি সরকার আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়েছে, দেশান্তরিত হয়েছে? আওয়ামী লীগ শেষের দিকে এসে কাদের উপরে নির্ভরতা করে নিশ্চিতে রাষ্ট্র পরিচালনা করছিল বা স্বৈরশাসক হয়ে উঠেছিল? এক হচ্ছে তার শেখ পরিবারের আন্ডারে জোন ভাগ করে দিয়ে তাদের অপরিসীম ক্ষমতায়ন প্রদান করা, অর্থাৎ সারা দেশে তাদের নিয়ন্ত্রণে নিয়ে এসে শেখ হাসিনা এটুকু নিজের উপর আশ্বস্ত হতে চেয়েছিলেন যে শেখ পরিবারের লোকজনকে যদি নিশ্চুপ রাখা যায় দলের ভাঙন হবে না। এদেরকে ওভারলুক করতে গেলে হয়তো শেখ রেহানা দলের ভাঙন ঘটাবে। এই যে অপরিসীম ক্ষমতাশীল হয়ে পড়া এবং এই মধ্যে একটি ব্যারিকেড তৈরি করে দিয়েই মূল আওয়ামী লীগ জনগণের থেকে সম্পূর্ণ কাট অফ হয়ে গিয়েছিল, বিচ্ছিন্ন হয়ে পড়েছিল জনশক্তি থেকে। দ্বিতীয়ত, আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভরতা বাড়িয়ে শেখ হাসিনা এমনভাবে প্রশাসন বলেন, আইন শৃঙ্খলা বাহিনী বলেন, স্তরে স্তরে সাজিয়েছিলেন, বা তার দলও, কারা না থাকলে কী হবে, কে না থাকলে কী হবে। এই যে জনগণের বাইরে গিয়ে অপর শক্তিগুলোকে, যারা শুধু রাষ্ট্রের বেতনভুক্ত কর্মচারী বা সুবিধাবাদী, তাদেরকে বিশ্বাস করে আওয়ামী লীগ সর্বোচ্চ বড় ভয়ানক ফাঁদে পা দিয়েছিল। এখন তুলনা, এই গবেষণাগুলো বিএনপির রাজনীতিতে তুলনায় আনতে হবে। একটি জায়গায় তারেক রহমান পরিষ্কার করে দিয়েছেন, আবার আরেকটি জায়গায় খুঁত রয়ে গেছে। মীর সাহেবের সেই ছেলেদের নামের ইউনিয়নগুলো যেমন বাদ দিয়েছে, তেমনি বগুড়ার যে রেল লাইনের পরিকল্পনা তিনি করেছিলেন সেই স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম সাহেব, সেটাও তারেক রহমান বাধাগ্রস্ত করেছে বা বাতিল করে দিয়েছেন। এইখানে যেমন বোঝা যাচ্ছে যে তিনি হয়তো প্রভাবশালী কাউকে এমনভাবে তুলে আনতে চাচ্ছেন না যিনি তার সমকক্ষ হয়ে উঠুক, তেমনি তার নেতৃত্বের সমকক্ষও যেমন হয়ে উঠুক, ঠিক তেমনি তার কর্ম পরিকল্পনার যে হ্যাভ এ প্ল্যান এর ভিতরে কেউ হাত ঢুকাক বা কথা বলার সুযোগ নেই। মানে গিয়াসউদ্দিন মাহমুদ চৌধুরী যেমন তার একেবারে বন্ধু সেজে তার পুরা জীবনের কেরিয়ারকে ধ্বংস করে দিয়েছে সুযোগ সুবিধা নিয়ে বা বাকবিতণ্ডার ভিতরে এনে, তেমন আর কাউকে তিনি হয়তো প্রতিষ্ঠিত করতে দিতে চাচ্ছেন না। এটা গুড লুক, ভালো জিনিস। কিন্তু শেখ হাসিনা যেমন তার সময় আমলে গোপালগঞ্জ বা ফরিদপুর অঞ্চলকে প্রচুর বরাদ্দের ভিতরে এনে কোটি কোটি, শত শত, হাজার হাজার কোটি টাকা উন্নয়নের নামে সেই সব অঞ্চলে দিয়ে পুরা ফরিদপুরকে প্রত্যেকটি জনগণকে কোটিপতি করে তুলে দিয়েছে, চাকরি বাকরি সর্বক্ষেত্রে তাদের ক্ষমতার ব্যক্তি ঘটিয়ে দিয়ে এমন একটি অবস্থা তৈরি করেছিল যেন বাংলাদেশ বলতে শুধু বৃহত্তর ফরিদপুরকে বোঝায়, গোপালগঞ্জকে বোঝায়, শেখ পরিবারকে বোঝায়। এই জায়গাটাতে হয়তো একটু মিসিং হয়ে গেছে। আমরা যোগাযোগ মাধ্যমে শুনতে পেরেছি বগুড়ার 38,000 কোটি টাকা বা 35,000 কোটি টাকা বরিশাল সিটি, বগুড়া সিটির নামে বা বিভিন্ন অবকাঠামোগত কৌশলের জন্য স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বরাদ্দ নিয়ে ফেলেছেন এবং তিনি তার সন্তানদের নামে যে লাইসেন্স রয়েছে, ট্রেড লাইসেন্স রয়েছে এই কন্ট্রাক্টারের, সেই সব কন্ট্রাক্টারের মাধ্যমেই কাজগুলো বন্টন করা হয়েছে। এই জায়গাটা তার আর কোনো প্রতি উত্তর আমরা পাইনি। কী ধরনের উত্তর দিল সরকার বা কোন ধরনের পদক্ষেপ নিয়েছিল সরকার, সেটা আমাদের কাছে জানানো হয়নি। সেটা পরিষ্কার হওয়া উচিত ছিল। অর্থাৎ অঞ্চলভিত্তিক, হ্যাঁ বগুড়াকে তো আমরা গড়ে তুলবই, আদরের, আমাদের সম্মানের একটি জায়গা, অত্যন্ত সেন্সিটিভ জায়গা, আমাদের
হৃদয়ের তাজমহল, সেটাকে উন্নয়ন হোক, কিন্তু সেটা সমতায় রেখে ধীরে ধীরে পুরো দেশ উন্নয়নের দিকে যাবে, বগুড়া উন্নয়ন হবে, সেটা আমরাও চাই। কিন্তু কোনো জায়গায় এখনও কোনো উন্নয়নের ছিটে ফোঁটা পড়েনি। শুধু বগুড়াকে নিয়ে যদি পর্যাপ্ত অর্থ সেখানে ঢালাও করা হয় এবং একজন বিশেষ প্রতিমন্ত্রীর অঞ্চলে যে নিজেকে অলরেডি শাহেনশাহ ভাবা শুরু করে দিয়েছেন তার হাতে, তাহলে সেটি বিতর্কের জায়গা সৃষ্টি করবে। যেটা বলছিলাম, আওয়ামী লীগের যে নির্ভরযোগ্য জায়গাগুলো, আইন শৃঙ্খলা, প্রশাসন, তার শেখ পরিবারের অঞ্চল ভিত্তিক শক্তিশালী জোন গঠন, আনসিন মানি দিয়ে তার সন্ত্রাসী বাহিনীকে লেলিয়ে দিয়ে পাবলিককে নীরব করে রাখার এই সব জায়গাগুলো গবেষণায় এনে অন্তত বিএনপিকে তার বিপরীতে কাজ করে যেতে হবে। বিশেষভাবে কোনো অঞ্চল যেন আর সরকারিভাবে অনুমোদিত রাষ্ট্রায়ত্ত অঞ্চল না হয়ে ওঠে। বিশেষ কোনো গোষ্ঠী, পরিবার, স্থানীয় সরকার নির্বাচন আসছে, যারা সংসদ সদস্য আছে তাদের ভিতর থেকে আর যেন কোনো প্রতিনিধিত্বমূলক জনপ্রতিনিধি না হয়ে ওঠে। অর্থাৎ ক্ষমতার বিকেন্দ্রীকরণ, ক্ষমতাকে ভাগ করে দিতে হবে। জনগণের ক্ষমতা অন্য কেউ হোক, যিনি উপজেলাতে যাচ্ছেন তার পরিবারের আত্মীয় স্বজনের বাইরে আর একজন যেন ভাইস চেয়ারম্যান হোক বা যারা মেয়র হবে তারাও যেন কোনো পূর্বের জনপ্রতিনিধিত্ব আছে এমন পরিবার থেকে না আসে। অর্থাৎ জনগণকে বোঝাইতে হবে যে কেউ রাজনীতি করে সততায় আদর্শবাদী রাজনীতি করলে তিনি পদ পাওয়ার যোগ্য। শুধু একটি পরিবার একটি জেলার জন্য অপরিসীম যেন না হয়ে ওঠে। এই জায়গাগুলো সরকারের অত্যন্ত দৃঢ়তার সাথে আনতে হবে। ঠিক তেমনি একটি জায়গা চালু রাখতে হবে। দ্রুত ট্রেন হাজার হাজার মাইল যেমন কয়েক ঘন্টায় পৌঁছে যায়, ঠিক তেমনি দলের কেন্দ্র থেকে একবারে উপজেলা বা থানা পর্যায়ে দলের কার্যক্রমের নেটওয়ার্কের ভিতরে আনতে হবে। আর এই নেটওয়ার্কটা যেন এমপির মাধ্যমে না আসে। আমি আবারও বারবার বলছি, কেন্দ্রীয় দলের যে কেন্দ্রীয় অফিস, সেখানে কম্পিউটারের ইমেল থেকে কোন জেলায়, কোন থানায়, কোন কোন বাবদ অর্থ আসছে একটি বাটন চাপেই যেন পৌঁছে যায় এবং সেটি জেলা দপ্তর অফিসে যেমন পৌঁছাবে, জেলা দলীয় অফিসে যেমন পৌঁছাবে, ঠিক তেমনি ওই জায়গা থেকে বা যে কোনো মাধ্যমে হোক ওই অঞ্চলের জনগণকে অবগতিতে আনতে হবে আপনার এই কাজের জন্য কত বরাদ্দ হলো এবং কোন পরিমাণের কাজ কাদের দ্বারা সম্পাদিত হবে। এতে এমপির 10%, স্থানীয় অন্য মেয়র সাহেবের 10%, এলজিডি ইঞ্জিনিয়ারের 10%, জেলা পরিষদের 10%, জেলা যে সড়ক পরিবহনের ওইখানকার হেড সাহেবের 10%, মানে 10% যাইতে যাইতে মাত্র 30%, 40% যে মূল কাজের ব্যবহৃত হয়, এই পার্সেন্টের থেকে বাইরে আনার জন্যই জনগণকে উন্মুক্ত করে দিতে হবে তার উন্নয়নের কর্মধারা বা উন্নয়ন ভিত্তিক অর্থ বরাদ্দের জায়গা। আমাদের প্রতিরক্ষা খাতে কত হচ্ছে সেটা আমাদের জানার দরকার নেই। আমাদের শিক্ষা খাতে কত বরাদ্দ হচ্ছে সেটাও দরকার নেই। কিন্তু শিক্ষা খাতের অর্থ, শিক্ষা খাতের কোন কোন জায়গায় ছাত্রছাত্রীদের জন্য কতটুকুন, শিক্ষা প্রতিষ্ঠান তৈরির জন্য কতটুকুন, স্বাস্থ্য খাতে স্যানিটাইজেশনে কতটুকুন, মেয়েদের স্যানিটাইজেশন স্কুলে প্রতিষ্ঠা থেকে শুরু করে তাদের হেলথের জন্য কতটুকুন আসছে, স্কুল বাবদ বরাদ্দ ওই অভিভাবক বা ওই অঞ্চলের পুরা শুধু ওই সভাপতি সাহেব জানলেন, ভাগবাটোয়ারা করলেন হেডমাস্টারের সাথে, সেই গোপনীয়তার জায়গাগুলো ভেঙে দিতে হবে। অর্থাৎ আমি বলছি বরাদ্দকৃত অর্থ অত্যন্ত গোপনীয়তার সাথে দলীয়ভাবে ভাগবাটোয়ারা হয়ে যায়, এটাকে ওপেন করে দিতে হবে। প্রতিটি নাগরিক ওই অঞ্চলের জানবে, তাদের ওই অর্থের ভাগ পাওয়ার জন্য নয়। অর্থাৎ তারা জানবে এই স্কুলটিতে এত টাকা বরাদ্দ এসেছে এই কাজের জন্য সঠিকভাবে। কিছুদিন আগে দেখলাম একজন প্রধান শিক্ষক ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দকৃত পাউরুটি ব্যাগে করে নিয়ে যাচ্ছেন। এইটা যেন না হয়। স্কুলের জন্য বরাদ্দ, স্বাস্থ্যের জন্য, ওষুধের জন্য বরাদ্দ, কমিউনিটি সেন্টারের জন্য বরাদ্দ, বয়োজ্যেষ্ঠ বা গর্ভবতীদের জন্য সমাজ সেবা অধিদপ্তরে কোন খাতের জন্য কোন টাকাটা আসছে
সেইটা যেন অফিসে বসে ভাগ বাটোয়ারা হয়ে না যায়, অর্থাৎ জনগণ যেন এটুকু বুঝতে পারে যে সরকার আমাদের নিয়ে চলছে, বা দেশ উন্নয়নের সাথে আমাদের যে দেওয়া অর্থ বিভিন্নভাবে সরকারকে দেওয়া অর্থটা কিভাবে ব্যয় হচ্ছে, এইটা যখন জনগণ জানবে, জনগণ অত্যন্ত আন্তরিকতার সাথে অন্তত সরকারকে রিসিপশন করবে, এবং সরকারের বিরুদ্ধে যে কোনো ধরনের ষড়যন্ত্র হোক, পদক্ষেপ হোক, তারা নিজেরাই দেওয়াল হয়ে দাঁড়াবে। এটা আমি বললাম কেন, শেখ হাসিনার যে পতন হলো, এই পতনে আওয়ামী লীগের বড় একটি অংশ কি 90% লোকই যায়নি। আমি তাদের সাথে অনেক কথা বলে জানার চেষ্টা করেছি। বিগত তাদের ভিতরে অসন্তোষ সৃষ্টি হয়েছিল শুধু শেখ পরিবারকে একচ্ছত্রভাবে বাংলাদেশকে বিক্রি করে দিও তাদের হাতে। দ্বিতীয়ত, প্রত্যেকটি জেলায় দেখবেন বংশ পরম্পরায় তাদের ভিতরে জনপ্রতিনিধিত্ব আসছে, তাদের আত্মীয় একেবারে ঘরোয়ানাভাবে তাদের লোক মেয়র হচ্ছে বা উপজেলা চেয়ারম্যান হচ্ছে। বাকি যে জনগণ ছাগলের মতো শুধু লাফিয়ে গেছে, হাই হাই ধাই ধাই করে গেছেন, আর কোনো কিছু না। আপনি যদি ভালো করে লক্ষ্য করে দেখেন, আওয়ামী লীগের শেষের দিকে অর্থাৎ প্রথম টার্মের পরে এসেই আওয়ামী লীগ যতগুলো প্রোগ্রাম করেছে সবই ছিল তাদের বিশেষ বিশেষ দিন ভিত্তিক। শেখ মুজিবের হত্যাকাণ্ড, শেখ মুজিবের জন্ম, ফজিলাতুন্নেসা, তার ভাই বিরাদার, শেখ হাসিনার প্রত্যাবর্তন, এছাড়া দলীয়ভাবে দলীয় কাঠামোর আর কোনো প্রোগ্রাম করেনি। এবং এই লোক প্রোগ্রামগুলোতে কিন্তু আওয়ামী লীগের লোক আসেনি, আওয়ামী লীগের লোক ততটা পার্টিসিপেন্ট করেনি, যার জন্য অনেক অর্থ ব্যয় করে জনগণকে আনতে হয়েছে পিকনিক করার প্রলোভন দেখিয়ে। পিকনিক করানোর জন্য বিরিয়ানি, ডিম, পোলাও, যাতায়াত খরচ, সারাদিনের পারিশ্রমিক দিয়ে তারপরে, অর্থাৎ আওয়ামী লীগ হিসাবে আসেন, এখানে এসেছে। মানুষ যখন একটু কাজ করতে করতে কর্মক্লান্ত হয়ে পড়ে মানসিক উৎফুল্লতার জন্য, তারা গ্রামের মানুষ খুব একটা বেশি শহরে আসা পড়ে না জরুরি কাজ ছাড়া, কিন্তু এই একটি দিন পায় যে টাকাও পাবে, দুপুরে খাবার পাবে, কিছু পয়সা পাবে, এই জন্যই এসেছে। কিন্তু যখন আওয়ামী লীগের বিরুদ্ধে একটি অভ্যুত্থান সংগঠিত হয়, তখন কিন্তু তারা ওই টাকার লোভ, খেচুরির লোভে আর সেখানে দেয়াল হয়ে ঢাল সরকি নিয়ে আসেনি। যারা এসেছিল তারা ছিল আওয়ামী লীগের পয়সা করে দিয়ে কিনা লোক, যারা পর্যাপ্ত অর্থ পেয়ে যারা আওয়ামী লীগ করেছে তারাই। এই জায়গাগুলো যেন বিএনপি অত্যন্ত সূক্ষ্মভাবে নজরে আনেন। তাদের এই 4 মাসে এখন পর্যন্ত কোনো দলীয় সাংগঠনিক প্রোগ্রাম যদিও হয়নি, তবে তারেক রহমানের যে পদক্ষেপ, তার বাবার মৃত্যুবার্ষিকী বা জন্মবার্ষিকী বা মায়ের জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, এগুলো হয়তো তিনি খুব শক্তপোক্তভাবে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন না, হয়তো দলীয়ভাবে করতে পারেন, দলীয় সিস্টেমের ভিতরে রেখে, কিন্তু তিনি সেটাকে রাষ্ট্রকোষ থেকে অর্থ খরচ করে রাষ্ট্রীয়ভাবে প্রশাসন দিয়ে সেটাকে বিপুল সমারোহের মাধ্যমে হয়তো জাঁকজমকপূর্ণ অবস্থানে নিয়ে আসবেন না, সেখানে তিনি সজাগ আছেন। কিন্তু আমি বলছিলাম যে প্রতিটি নাগরিককে, অর্থাৎ দলের প্রতিটি কর্মীকে যেন চালু রাখা যায়, সুচারুভাবে দলের কর্মকাণ্ডের ভিতরে তার মনস্তাত্ত্বিকভাবে যেন নিয়োজিত রাখা যায়, অর্থাৎ তিনি যে একজন দলের কর্মী সেটা যেন তাকে বলা হয়, বোঝানো হয়, তাকে যেন যথার্থ, এটা কিভাবে, এটা টাকা পয়সার বিষয় নয়, এটা অন্য কোনো সিস্টেম, এটাকে দলীয়ভাবে তাকে একটু সম্মান জানানো, এবং এই সম্মানটাই জানাতে পারে তারা নিজেরা যাদেরকে নেতা তৈরি করেছে। এখনও শুধু ওয়ার্ড ভিত্তিক সম্ভবত কমিটিগুলো করা হয়েছে, তার উপরে আর কোনো দলীয় মানসিকতায় বা কর্মীদের দ্বারা পূর্ণাঙ্গ আর কোনো নেতা তৈরি হয়নি, যদিও সংসদ নির্বাচন করে ফেলেছে দলটি। এর ভিতরে অনেক জায়গায় তাদের যে প্রতিনিধিত্ব দিয়ে নমিনেশন দিয়ে পাঠানো হয়েছিল তারা কিন্তু ফেল করেছে। ফেল করার পরে তাদেরকে আবার জেলা পরিষদের প্রশাসক বানানো হয়েছে, অর্থাৎ জনগণের ইচ্ছাকে কিন্তু দল এখনও পূর্ণাঙ্গ মূল্যায়ন করেনি। এই জায়গাগুলো অত্যন্ত মারাত্মক ক্ষতিকর। দল হয়তো ভাবছে জোর করেই তাদের এই আবেগকে আমরা আমাদের পক্ষে নিয়ে আসবো না, এতে আরও ক্ষোভের সৃষ্টি হবে। মানুষকে যত চাপ দেবেন সে কিন্তু ভিতরে ভিতরে ফুসতে থাকে, ক্ষোভ তৈরি হতে থাকে।
ক্ষোভ নয়, ভালোবাসা দিয়ে প্রকৃতপক্ষে দলীয় তার যে সম্মানিত একজন সদস্য নাগরিক সেইটা দিয়ে মানুষের মন জয় করতে দিতে হবে এবং মানুষকে তার ইচ্ছামতো করে নেতা তৈরি করবার সুযোগ করে দিতে হবে, যেন সেই নেতা বিরুদ্ধে বা সেই নেতার বাইরে যে কোনো শক্তিকে ওই জনগণই রুখে দেবে। নেতাকে হাত তুলতেও হবে না। যদি জনগণ দ্বারা নির্বাচিত নেতা হয়, সেই নেতাকে কারোর কোনো কিছু করবার ক্ষমতা থাকবে না। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে এটাই বড় ভুল যে জনগণের ইচ্ছার প্রতিফলন না ঘটিয়ে কেন্দ্র চায় তাদের হাতে তৈরি করা নেতারা এলাকায় যে সেখানকার নেতৃত্ব দিক। সেটা সাংঘর্ষিক, গণতন্ত্রের সাথে চরম সাংঘর্ষিকও যেমন ঠিক তেমনি দলের বিপদে এই কর্মীরা তখন দলের পাশে এগিয়ে আসে না। তার বড় প্রমাণই হলো সদ্য বিদায়ী আমলীগের রাজনীতি বা আমলীগের রাজনৈতিক কেরিয়ার। আশা করি কি বুঝাতে চাচ্ছি হয়তো আমি পুরাটা আনতে পারিনি দৃষ্টিতে, তবে বিএনপির নীতি নির্ধারকই সম্মানীজন আমি কি বলতে বোঝাতে চাচ্ছিলাম সেই জায়গাগুলোতে যেন সজাগ হন। এবং 15ই আগস্ট আমলীগ যে বড় ধরনের কিছু একটা করার জন্য পরিকল্পনা সাজাচ্ছে, মাঠ তৈরি করছে তারা, তার এগেনস্টে আমি খুনোখুনি মারামারি রাহাজানির কথা বলছি না, একা কারোর মতো লগি বৈঠা নিয়েও লড়তে বলছি না, কিন্তু কৌশলী রাজনীতির দক্ষতাপূর্ণ নেতারা সেটাকে কিভাবে কৌশলের মাধ্যমেই অবদমিত করবেন তার পথ তারা বাতলাবেন, তৈরি করবেন এবং সেই মোতাবেক এখন থেকেই তারা তাদের দলীয় কার্যক্রমগুলোকে জনগণের দৃষ্টিতে এনে সজাগ প্রহরীর মতো দেশকে পাহারা দেবেন। আসসালামু আলাইকুম।